গরিবরা তার কাছে গিয়ে বিচার পাইছে ঠিক মতো, ন্যায় অন্যায়ের বিচারটা পুরোটা পাইছে গরিবে। গরিব দুঃখী গেলে উনি সবসময় সম্মান করছে, উনি এমনি লোক ভালো। এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অংশ আমরা ওইভাবেই আমরা চেষ্টা করছি। আমাদের নরসিংদী জেলার আমাদের সবার প্রিয় আমাদের খায়রুল কবির খোকন ভাই, উনিকে আমিও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আমাদের মঈন খান সাহেব আছে, ডক্টর মঈন খান সাহেব, শত শত ভক্ত আছে আমাদের দিতে, ওনারে চাই সবাই, ওনারা আগামীতে মেয়র হিসেবে আমরা সবাই চাই। এই সাক্ষাৎকারের পরে এই সাংবাদিক প্লাস আমার এবং আমার যারা নিয়ে আসছে সবাই বিপদে পড়তো। দর্শক, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নতুন একটি তথ্যচিত্রে। সাথে আছি আমি শোয়েব আক্তার। আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার প্রাণকেন্দ্র প্রাচ্যের মেন টেস্টের খ্যাত মাধবদ্বীপ। নরসিংদী জেলার 6টি পৌরসভার মধ্যে মাধবদ্বীপ পৌরসভা হলো ব্যবসা সমৃদ্ধ এবং জনবহুল একটি পৌরসভা। আর এই পৌরসভায় সাবেক মেয়র ছিলেন হাজী মোহাম্মদ ইলিয়াস। মাধবদ্বীপ পৌরসভার সাধারণ মানুষের কাছ থেকে হাজী মোহাম্মদ ইলিয়াসের সম্পর্কে জানতে চাইব। হাজী ইলিয়াস সাহেব ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল। সে গরিব দুঃখের জন্য শ্রম দিছে এবং গরিবরা তার কাছে গিয়া আশ্বাস পাইছে এবং গরিবরা তার কাছে গিয়া বিচার পাইছে ঠিক মতো, ন্যায় অন্যায়ের বিচারটা পুরোটা পাইছে গরিবে। আর লোক হিসাবে শতগুণে ইলিয়াস শতগুণে ভালো, আঙ্গ জানাশোনা। মেয়র যখন হাজী মোহাম্মদ ইলিয়াস ছিলেন তখন কিভাবে পরিচালনা করতেন এবং কি কি মানে উনি লোক হিসাবে কেমন? উনি লোক হিসাবে অনেক ভালো মানুষ, হ্যাঁ। আর ওনার রাস্তাঘাট মানে অনেক রাস্তাঘাট উনি করছে, ওনার অনেক কাজ মানে অনেক কাজ করছে, উনি কাজ করে গেছে। আর ওনার মাধবদ্বীপে ওনার অনেক ভক্ত, সবাই ওনারে খুব পছন্দ করে, শত শত ভক্ত আছে মাধবদ্বীপে, ওনারে চাই সবাই, ওনারে আগামীতে মেয়র হিসেবে আমরা সবাই চাই। উনি রাস্তাঘাটের কাজকর্ম করছে ভালোই, মোটামুটি উনি গরিব দুঃখীর পাশে আসিল, গরিব দুঃখী সঠিক বিচার আচার উনি কাছে পাইতো। উনি আমলে সবকিছু ভালোই চলছে। তা উনি এমনি মোটামুটি সবার খেয়াল রাখছে, গরিব দুঃখীর খেয়াল রাখছে। গরিব দুঃখী গেলে উনি সবসময় সম্মান করছে, উনি এমনি লোক ভালো। আর এই পৌরসভার বিগত দিনের জনপ্রিয় মেয়র ছিলেন হাজী মোহাম্মদ ইলিয়াস, যিনি ছিলেন মাধবদ্বীপ সাধারণ মানুষের আস্থাভাজন। আমরা কথা বলবো এখন তার সাথে। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। জি, আমরা জানতে চাচ্ছি 2016 সালের নির্বাচনের পর থেকে আপনাকে স্থানীয় কোনো রাজনীতি এবং কোনো সামাজিক কর্মকাণ্ডে দেখা যায়নি কেন? আসলে 2016 সালের পরে 2016 সালে একটা অপ্রত্যাশিত নির্বাচনের পরে অসংখ্য নেতাকর্মী আমাদের জেল জুলুম এবং শারীরিক নির্যাতন, পারিবারিক হুমকি, বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানের হুমকি, ব্যবসা বাণিজ্যের হুমকি, আমার সাথে রিলেটেড যারা ছিল এবং আমি সহ আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে এই রাজনীতিকভাবে আমরা একটা কঠিন সমস্যার ভিতরে আমরা ছিলাম। এই সমস্যাকে ওভারকাম করার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে, রাজনীতিক বিভিন্ন কর্মকাণ্ড আছে, এগুলাতে ইনভলভ হওয়ার জন্য। কিন্তু যেই টাইমে ইনভলভ হব ওই সময় দেখছি আবার বিপরীত, আমার নেতাকর্মী এবং আমার ভালোবাসার লোক আছে অসংখ্য জনগণ এবং অসংখ্য নেতাকর্মী, এদের উপরে বিভিন্ন ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা, নির্যাতন, এই কর্মকাণ্ড হয়। সেই কারণে আমি করতাম আমার মতো, যেটা সামাজিকভাবে আমি ফ্লাশ করতাম না। ইভেন আমার কোনো নেতাকর্মীরা ফেসবুকে কোনো ধরনের কমেন্টস করতে পারতো না আমার কোনো ব্যাপারে। কারণ কি, এই ফেসবুকে কমেন্টস করলে তাদেরকে ডিবির হয়রানি আছে, পুলিশি হয়রানি আছে, বিভিন্ন হয়রানি। আসলে ওই সময়টুকু যে কি ছিল এটা এখন আমরা উপলব্ধি করলে আমরা মাঝে মাঝে মনে হয় যে ওটা দুঃস্বপ্ন পার করছি। মাঝে মাঝে এখনো কোনো জায়গায় গেলে মনে হয় কি আসলে সত্যি নাকি না, এখন কি কথা বলতে পারবো কিনা। এই যে সাক্ষাৎকার দিতেছি, এই সাক্ষাৎকার তো কখনই দেওয়া সম্ভব ছিল না, ইম্পসিবল। কারণ এই সাক্ষাৎকার দেওয়ার মানে এই সাক্ষাৎকারের পরে এই সাংবাদিক প্লাস আমার এবং আমার যারা নিয়ে আসছে সবাই বিপদে পড়তো। বাংলাদেশ তো এই বাংলাদেশ ছিল না, এই জন্যই আমরা সামাজিক অনুষ্ঠানগুলা
এবং ওই রাজনৈতিক অনুষ্ঠানগুলা সম্পূর্ণভাবে গোপনীয়তা রক্ষা করে আমরা চলতে হইতো। 5ই আগস্ট সরকার পতনের পর স্থানীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? 5ই আগস্ট আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে বাংলাদেশের জন্য। আমরা যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা বিভিন্ন সময় ব্যবসায়িকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করি, বাংলাদেশ বিএনপির লোক বিশেষ করে, তারা অনেক নির্যাতিত, বিভিন্নভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে নির্যাতিত ছিল। এবং আমরা 5ই আগস্টের আগে প্রতিটা রাত্র কোনো নেতা কর্মী, কোনো লোক বাড়িতে কেউ ঘুমাইতে পারে নাই। কারণ কি? একটাই কারণ ছিল যে আপনার এই স্বৈরশাসকের যারা দোসর ছিল, স্বৈরশাসকের যারা প্রশাসনিক লোক ছিল, তাদেরকে লেলিয়ে দিছে এই বিভিন্ন আমাদের নেতা কর্মীদেরকে উপরে, রাত্রে তাদের উপর অমানবিক নির্যাতন করত। তো এইভাবে চলতেছিল। আর 5ই আগস্টের পরে আমরা এই নেতা কর্মীদেরকে নিয়ে আমরা যাতে তাদের মনোবল চাঙ্গা হয়, বিভিন্ন গণসংযোগ করতেছি, বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিতেছি, যাতে আবার দলকে পূর্ণ গঠন করে আমরা যে জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের বৃহৎ শক্তি, এবং আমি মনে করি বাংলাদেশ যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, বাংলাদেশ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ সরকার গঠন করবে এবং বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেটা আমাদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, জনগণের মনের আকাঙ্ক্ষা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উদ্দেশ্যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সক্রিয় ভূমিকা ছিল। আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা ছাত্রদেরকে উৎসাহিত করছি এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের যারা লোকজন ছিল, আমরা নিজেরাও বিভিন্ন কর্মকাণ্ডে আমরা খোঁজ খবর নিতাম, বিভিন্নভাবে উৎসাহিত করতাম। কর্মকাণ্ডগুলো আমরা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অংশ, আমরা ওইভাবেই আমরা চেষ্টা করছি যাতে বৈষম্য বিরোধী আন্দোলনটা আমাদের সাকসেসে রূপান্তরিত হয়, জনগণের প্রত্যাশা পূরণ হয়। তো আল্লাহর রহমতে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আস্তে আস্তে রূপদান করছে সরকার পতনের আন্দোলন। সেই সরকার পতনের আন্দোলনে আমাদের অসংখ্য ভাই বোন যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে শহীদ হয়েছে, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং এদের জন্য অনেক শ্রদ্ধা আমাদের, যে ওনারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের এই আন্দোলনকে অনেক সাকসেসের দিকে নিয়ে গেছে এবং আজকের যে বাংলাদেশ পাইছি। এবং আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য বললে মানে কাউন্টেবল না, আমার মনে হয় 10 থেকে 20,000 লোক আহত হয়েছে সরাসরি, যাদের বিভিন্ন অঙ্গ, শরীরের বিভিন্ন অঙ্গ সারা জীবনের জন্য ড্যামেজ, আবার কিছুটা আংশিক ড্যামেজ হয়েছে, যেগুলা রিকভারি হওয়ার মতো না, আবার কিছু রিকভারি হওয়ার মতো। তা আমরাও এগুলো এখনো খবর রাখতেছি বিভিন্নভাবে, যে এদের কিভাবে সুন্দরভাবে সুস্থ সেবা দেওয়া যায়, সুস্থ চিকিৎসা করা যায়, এরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আগামী দিনের রাজনীতি নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আগামী দিনে রাজনীতির ইচ্ছা বা আমার আগ্রহ, আসলে আগে যেভাবে আমি রাজনীতি করতাম, বর্তমানেও আমি রাজনীতি ওইভাবেই করি। আমি জনগণের সাথে সম্পৃক্ত রেখে রাজনীতি করি। আর আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের নরসিংদী জেলার আমাদের সবার প্রিয় আমাদের খায়রুল কবির খোকন ভাই, উনিকে আমিও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আমাদের মঈন খান সাহেব আছে, ডক্টর মঈন খান সাহেব, সবাই আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আগামী দিনে যে ভবিষ্যৎ আমাদের যে রাজনীতি চলবে, কিভাবে চলবে বিএনপির রাজনীতি, ওনাদের দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের দিনগুলা আমরা ইনশাল্লাহ স্টেপ দিব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। বেঙ্গল টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে একটা সুন্দর পরিবেশে সাক্ষাৎকার দিতে পারার জন্য। মানুষ এখন নির্বিঘ্নে এবং নির্ভয়ে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে, আর এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আমরা চাই সবসময় এরকম স্বাধীনতা অটুট থাকুক। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এরকম তথ্যচিত্র আবার পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, বেঙ্গল টিভির সাথেই থাকুন। পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।